রাজধানীর পান্থপথে হোটেলে আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি সাইফুল নিহত। ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরিকল্পনা ছিল বললেন আইজিপি। শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। জাতীয় শোক দিবসে খালেদা জিয়া জন্মদিন পালন বন্ধ না করা পর্যন্ত বিএনপির সাথে কোনো সংলাপ নয়, ওবায়দুল কাদেরের মন্তব্য। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। রেকর্ড বেড়েছে যমুনার পানি, তলিয়েছে হাজার হাজার হেক্টর জমির ধান। এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি নাদিম মাহমুদ। রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী হওয়া জঙ্গি ধানমন্ডি ৩২ নম্বরের শোক দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। সকালে সোয়াটের চালানো অপারেশন অগাস্ট বাইট শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জঙ্গিবাদ কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আস্থানা সন্দেহে ঘিরে রাখা হয় রাজধানীর পান্থপথের ওলিও ইন্টারন্যাশনাল নামের একটি হোটেল। সকাল থেকেই সেখানে আসতে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। হোটেলটি ঘিরে অবস্থান নেয় সোয়াত সদস্যরা। অভিযান পরিচালনার সহায়তায় নিয়ে আসা হয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। সকাল 10টার দিকেই শুরু হয় চূড়ান্ত অভিযান। এ সময় ভেতর থেকে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটায় ভেতরে থাকা জঙ্গি। বিস্ফোরণে ধসে পড়ে ভবনের একটি দেয়াল। আহত হয় পুলিশের এক সদস্য সহ 2 জন। পরে সোয়াতের অভিযানের সময় আত্মঘাতী হয়ে নিহত হয় সাইফুল ইসলাম নামের এক জঙ্গি। পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গি সাইফুল 90 জেএমবি সদস্য। তার বাড়ি খুলনার ডুমুরিয়া থানায়। সে ছাত্র শিবিরের রাজনীতির সাথেও জড়িত ছিল। সেটা অত্যন্ত একটা শক্তিশালী একটা বিস্ফোরক তার সাথে ছিল, আইডি ছিল। এটা যদি বাস করতো কোনো সমাবেশে, তাহলে বড় ধরনের ক্ষতি হতো। বাবা মাকে চাকরির কথা বলে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে বিভিন্ন জায়গায় অবস্থান করার পরে তাকে এই দায়িত্ব দিয়ে, অর্থাৎ তাকে এই আত্মঘাতী হামলার দায়িত্ব দিয়ে তাকে এখানে পাঠানো হয়েছিল। পুলিশ জানায়, ধানমন্ডির ৩২ নম্বরের শোক দিবসের অনুষ্ঠানে জঙ্গি হামলার পরিকল্পনা ছিল নিহত সাইফুলের। গোয়েন্দাদের চৌকুশ তৎপরতার কারণে, আমাদের কাউন্টার টেররিজম পুলিশের চৌকুশ তৎপরতার কারণে আমরা এই বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছে। ৩২ নম্বরে আগত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য যে মিছিলগুলো আসবে, সেই মিছিলগুলোর ভিতরে ঢুকে হয়তো এই সামনে যেখানে ভিড় দেখবে সেখানে বিস্ফোরিত করে প্রচুর সংখ্যক মানুষকে হতাহত করাটাই তাদের উদ্দেশ্য ছিল। পরে আস্তানা থেকে একটি বোম নিষ্ক্রিয় করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। আলামত সংগ্রহে কাজ করে সিআইডির ক্রাইম সিন। এদিকে শোক দিবসের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় ধরনের হামলা করতে পারছে না জঙ্গিরা। আমরা কখনো কিন্তু বলি না এই জঙ্গিদের আমরা মূল উৎপাটন করে দিয়েছি। আমাদের ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করছে, কিন্তু আমি পাশাপাশি বলছি, বাংলাদেশের মানুষ কিন্তু আজকে এই ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে ফেলছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এবার শোকাবহ আগস্টের খবর। আজ শোকাবহ 15ই আগস্ট। ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার ভোর 6:30টার কিছু আগে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে পৌঁছান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
প্রধানমন্ত্রী পরে বনানীতে 15ই আগস্টে নিহত পরিবারের অন্য সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল 10:05 গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে সরকার প্রধান হিসেবে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও মোনাজাতে শরীক হন তিনি। দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দ্বিতীয় দফায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। রবিউল আলম, ডিবিসি নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। পলাতক খুনিদের ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকরের দাবি শোনা গেছে তরুণদের কণ্ঠে। আর ইতিহাস বিকৃতি রুখে দেওয়ার কথা বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় মঙ্গলবার সকাল থেকেই মুখর হয়ে ওঠে ধানমন্ডি 32 নম্বর। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী প্রধান বিচারপতি জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের জোর দাবি ছিল তরুণদের কণ্ঠে। ইয়াং যুব জেনারেশন আমরা অবশ্যই চাইবো যে যারা অপরাধ করেছে তাদের ফাঁসি হোক এবং অত্যাচারের বিচার হোক। বঙ্গবন্ধু যারা হত্যাকারী তাদের বিচার চাই। দোয়া প্রার্থনা করি যে আমাদের শক্তি দিন যাতে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। সুশীল সমাজের প্রতিনিধিদের মতে ইতিহাস বিকৃতির মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি ঘটানোর চেষ্টা চালিয়েছিল একটি চক্র, কিন্তু তারা কখনোই সফল হয়নি। বাঙালির জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা এই দুটোকে প্রচার করা দরকার এবং সেই সঙ্গে সঙ্গে মানবিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ চেতনাকে সম্প্রসারিত করার জন্য পাঠ্যপুস্তকে এইসব বিষয়ের অন্তর্ভুক্ত করা দরকার। এই যে একটা বড় রাজনৈতিক শক্তি বাংলাদেশ বিরোধী চক্রান্ত মৌলবাদী, জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে, মুক্তিযুদ্ধের শক্তিকে প্রশ্রয় দিচ্ছে, এটি আমাদের অগ্রযাত্রার ক্ষেত্রে বড় বাধা বলে আমরা মনে করি। বঙ্গবন্ধুর ইতিহাসকে সবার সামনে তুলে ধরা, আর বঙ্গবন্ধুর ইতিহাসকে তুলে ধরা মানে বাঙালি জাতিসত্তাকে তুলে ধরা, বাঙালি জাতির গর্বকে তুলে ধরা। এদিকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয় বিভিন্ন মন্দির, বিহার ও গির্জায়। এছাড়া বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বিভিন্ন সংস্থা ও সংগঠন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যা মামলায় তদন্তে গাফিলতি থাকায় অনেক রাঘব বোয়ালকে বিচারের আওতায় আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় নিয়ে গণমাধ্যমে মন্তব্য করা থেকে বিরত থাকার কথাও বলেন প্রধান বিচারপতি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও রক্তদান কর্মসূচিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। পৃথিবীর কোনো রাজনৈতিক হত্যার সঙ্গে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে তুলনা করা সম্ভব নয়। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কাজ বন্ধ রাখা হয়েছিল। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান বিচারপতি। অডিটোরিয়াম থেকে বের হয়ে প্রধান বিচারপতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, 16 সংশোধনী রায় নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলবেন না তিনি। বঙ্গবন্ধু হত্যার পরে হত্যাকারীদেরকে রাষ্ট্রের আইন দ্বারা বিচারকদের পদ বন্ধ করে দেওয়া, এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে সেই বিচারের রায় প্রশস্তিত করেছিল। আমি নথি পর্যালোচনা করে দেখলাম এই ষড়যন্ত্রের মধ্যে আরো অনেক রাঘব বোয়াল, অনেকজন জড়িত ছিল, কিন্তু ইনভেস্টিগেশনের ত্রুটির জন্য আমরা তাদেরকে আর বিচারে সোপর্দ করতে পারি না। 15ই আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়া যতদিন ভুয়া জন্মদিন পালন করবেন ততদিন বিএনপির সাথে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। যেদিন জাতির পিতার শাহাদাত বার্ষিকী সেদিন বিএনপি তাদের নেত্রী চেয়ারপারসনের ভুয়া জন্মদিবস পালন করছে। এই ভুয়া জন্মদিবস তারা যতদিন পালন করবে ততদিন আমাদের তাদের সঙ্গে বসার,
কোনো সুযোগ নেই। জাতীয় শোক দিবস নিয়ে আরো কয়েকটি বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদের পরের অংশে। ডিবিসি সংবাদে আরো যা থাকছে, এখনো ভিসা পাননি প্রায় 12,000 হজ যাত্রী। আজ এখন পর্যন্ত বাতিল হয়নি কোনো ফ্লাইট। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। অতীতে সব রেকর্ড ছাড়িয়েছে যমুনা নদীর পানি। সকাল থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে লাখো মানুষ। বিশুদ্ধ পানি আর খাবার সংকটে, চরম সংকটে দিন কাটছে বানভাসী মানুষের। ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে থাকায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বাড়ায় জামালপুরে নতুন করে প্লাবিত হয়েছে সদর ও বকশীগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন। ডুবে গেছে 5,000 হেক্টর রোপা আমন। ভেঙে পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা। পানি ওঠায় বন্ধ হয়ে গেছে জেলার 300 শিক্ষা প্রতিষ্ঠান। নদ নদীর পানি বাড়ায় জেলার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সড়ক তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে সোনাহাট স্থলবন্দর সহ নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 9 উপজেলার প্রায় 4 লাখ বাসিন্দা। টানা বর্ষণ আর উজানের ঢলে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বাড়ছে। টাঙ্গাইল তারাকান্দি বাঁধের 10টি জায়গায় ছিদ্র দেখা দেয়, তা যে কোনো সময় ধসে যাওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। টানা বৃষ্টিতে জয়পুরহাটের তুলসীগঙ্গা নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে অনেক গ্রাম। জেলার মৎস্য কর্মকর্তা জানান, বন্যার পানিতে ভেসে গেছে অন্তত 500 পুকুরের মাছ। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন 7 উপজেলার শতাধিক গ্রামের বাসিন্দারা। এদিকে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। তানিয়া নাসরিন, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সকালে দিনাজপুরের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। মানুষ অস্বাভাবিক রকম একটা দুঃসহ অবস্থায় বাস করছে। আমরা লক্ষ্য করছি যে সরকারের যে ত্রাণ তৎপরতা, এটা একেবারেই অপ্রতুল এবং তাদের যে উদ্যোগ, এই উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না। যে দুর্যোগ, সেই দুর্যোগের পাশে এসে সবাই দাঁড়াই এবং জনগণের পাশ থেকে জনগণকে আমরা সাহায্য করি।